ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। আজ তোমাদের আমি শুরু করতে চলেছি থার্ড সেমিস্টারের হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটি আমার অত্যন্ত প্রিয়। অর্গানিক কেমিস্ট্রি একটি পার্ট। তোমাদের সেমিস্টার 2-তে অর্গানিক কেমিস্ট্রির হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন এই পার্টটা রয়েছে, আর রয়েছে ফেনল, অ্যালকোহল এবং ইথার। চলো আজ আমরা শুরু করি এই জৈব রসায়নের হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন এই পার্ট। আজ একটি বিশেষ প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই পার্টটা তোমাদের শুরু করছি। একটি সুন্দর ন্যাচারাল ফেনোমেনার মধ্যে দাঁড়িয়ে অত্যন্ত ন্যাচারাল ওয়েতে অর্গানিক কেমিস্ট্রি নামক তথাকথিত কঠিন একটি বিষয়কে সহজ এবং সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপিত যদি আমি করতে পারি, তাহলে আমার এই পাঠদান প্রক্রিয়াটা সার্থক হবে বলে আমি মনে করি। চলো তোমাদের সামনে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন পার্টটার SN1 SN2 রিয়াকশান, এই যে পার্টটা রয়েছে এই পার্টটুকু আমি আজকে একটা ছোট্ট ভিডিওগ্রাফির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে যেমন আমাদের মনের প্রশান্তি কোমলতা বৃদ্ধি পায়, একই রকমভাবে মনের প্রসারতাও এবং চিন্তাভাবনা করার ক্ষমতাও কিন্তু আমাদের অনেক গুণ বৃদ্ধি পায়। সেই জন্য একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্যপটকে তোমাদের সামনে রেখে আজকে আমার এই অর্গানিক কেমিস্ট্রি নামক তথাকথিত যে কঠিন পার্ট বলে রসায়নের, সেটা তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপিত করার চেষ্টা করি এবং মনের গভীরতা এবং প্রসারতা যেন তোমাদের বৃদ্ধি পায় এবং আলোচনাটা যেন তোমরা সেই রেসপেক্টে তোমরা উপলব্ধি করতে পারো, সেই কারণে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য উপস্থাপনের মাধ্যমে এই মুখবন্ধটি তোমাদের সামনে রাখলাম। এবং চলো এখন আমরা বিষয়বস্তুর মধ্যে ঢুকব। চলো শুরু করা যাক জৈব রসায়নের হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন পার্টটির SN1 এবং SN2 রিয়াকশান অংশটি। একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্যপটকে মুখবন্ধ হিসাবে উপস্থাপিত করার পর আমরা চলে এলাম আমাদের আজকের টপিকে, আমাদের নোটসে। দেখো এখানে পাশাপাশি 3টি অ্যালকিল হ্যালাইডকে রাখা হয়েছে। অ্যালকিল হ্যালাইড মানে কি? দেখো ফার্স্টের এই পোর্শনটাকে অ্যালকিল গ্রুপ বলা হয়, তার সঙ্গে যে হ্যালোজেন যুক্ত আছে সেই যুক্ত থেকে যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে এই কম্পাউন্ডকে বলা হচ্ছে অ্যালকিল হ্যালাইড। ফার্স্ট অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে খেয়াল করো, হ্যালোজেনটা যে কার্বনের সঙ্গে সরাসরি লেগে আছে বা যুক্ত আছে সেটাকে আমি স্টার দিয়ে চিহ্নিত করেছি। তাতে অন্তত 2 H পরমাণু যদি থাকে তাহলে সেই অ্যালকিল হ্যালাইডকে আমরা বলি হচ্ছে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। হ্যালোজেনের সঙ্গে সরাসরি যুক্ত কার্বন পরমাণুটি যেটা স্টার দ্বারা চিহ্নিত, তাতে যদি 1টি H পরমাণু থাকে তাহলে সেটাকে বলি 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তাহলে 1টি H থাকলে অবভিয়াসলি 2টি তোমার অ্যালকিল গ্রুপ থাকবে, তাই থাকলো। আর হ্যালোজেন লাগোয়া কার্বনের সঙ্গে যদি কোনো H পরমাণু না থাকে তাহলে তাকে বলা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। অর্থাৎ তোমাদেরকে পাশাপাশি 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড রেখে বিষয়টাকে বোঝানো হলো, তাদের ডিফারেন্সটা বোঝানো হলো। এবার দেখো চলে আসি পরের স্টেপে। একটা অ্যালকিল হ্যালাইড সেটা 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে বা 3 ডিগ্রি হতে পারে, তার সঙ্গে জলীয় KOH-এর বিক্রিয়া হচ্ছে। দেখো OH-টা সরিয়ে দিচ্ছে কাকে? X-কে অর্থাৎ হ্যালোজেনকে, এবং তৈরি হচ্ছে ROH অর্থাৎ অ্যালকোহল, এবং KX একটা বাই প্রোডাক্ট হিসাবে বেরিয়ে চলে গেল। এখন এই যে অ্যালকিল হ্যালাইড থেকে KOH-এর সাথে বিক্রিয়ায় প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল তৈরি করলাম, সেই অ্যালকোহলের প্রোডাকশানটা 3 ডিগ্রি এবং 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে কি একই রকম পাথওয়েতে এগোবে? উত্তর হচ্ছে না, দুটোর ক্ষেত্রে একই রকম পাথওয়েতে এগোবে না। তাহলে কীরকম পাথওয়েতে এগোবে? দেখো আমি ফোকাস করি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে কীরকম পাথওয়েতে এগোবে। দেখো একটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডকে আমি এখানে নোট ডাউন করেছি, তোমাদের ক্যামেরাতে দেখাচ্ছি। 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের একটা 3 ডাইমেনশনাল পিকচার দেখো এরকম। এই দুটি বন্ড মানে হচ্ছে খাতার প্লেনে আছে, এই বন্ডটা মানে খাতার উপরের দিকে আছে, আর এই যে বন্ডটা আছে এটা খাতার নিচের দিকে রয়েছে। তাহলে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে 3D আকারে আঁকলে পরে এরকম হয়। এবার ফার্স্টে দেখো CCl বন্ধনটা প্রথমে ভেঙে গেল। এখানে কি হলো? Cl মাইনাস বেরিয়ে চলে যাবে আর সিটা মাথায় প্লাস হবে, অর্থাৎ একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। এখন এই কার্বোক্যাটায়নটা, এই কার্বনটা হচ্ছে তোমার sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজড মানে কি? সেটা হচ্ছে ট্রায়াগোনাল প্ল্যানার, অর্থাৎ এই খাতার প্লেনের মধ্যেই এই তিনটে কিন্তু বন্ড কিন্তু রয়েছে বলে তুমি ধরে নিতে পারো। অথবা
এই বন্ডটা তোমার খাতার প্লেনে, এই বন্ডটা তোমার খাতার সামনের দিকে, আর এই বন্ডটা তোমার খাতার পেছন দিকে। তার মানে কি এটা একটা পোস্ট কার্ডের মতো একটা প্লেন, এরকম প্লেন তুমি ধরতে পারো, বুঝতে পেরেছো? তার মানে এই স্ট্রাকচারটা হচ্ছে নো ডাউট একটা প্ল্যানার স্ট্রাকচার, সেটা খাতার প্লেনও হতে পারে অথবা খাতার সঙ্গে রাইট অ্যাঙ্গেলেও হতে পারে। তাহলে যদি আমি খাতার সঙ্গে এরকম রাইট অ্যাঙ্গেলে ধরি, তাহলে দেখতে পাচ্ছ তার কিন্তু এদিকের একটা ফেস থাকছে ফ্রি, এদিকের আর একখানা ফেস কিন্তু থাকছে ফ্রি। এবার দেখো এই যে নিউক্লিওফাইল হিসাবে OH মাইনাসটা আসছে, OH মাইনাসটা কোত্থেকে এসেছিলো? OH মাইনাসটা KOH এর থেকে OH মাইনাসটা আসছিল। এবার OH মাইনাসটা আইদার এই রাইট সাইড দিয়ে অ্যাটাক করতে পারে অথবা এই লেফট সাইড দিয়ে কিন্তু অ্যাটাক করতে পারে। যদি OH মাইনাসটা রাইট সাইড দিয়ে অ্যাটাক করে তাহলে খেয়াল করো এই বন্ডগুলো ফ্লিপ করে এরকম হয়ে যাবে। দেখো এই স্ট্রাকচারটা কিন্তু ইনিশিয়াল স্ট্রাকচারটা থেকে কিন্তু ঠিক বিপরীত একটা স্ট্রাকচার, অর্থাৎ ছাতায় হাওয়া লাগলে ছাতা যেমন উল্টে যায় সেরকম উল্টোনো ছাতার মতো ফ্লিপ করে গেল পুরো বিষয়টা। এই স্ট্রাকচারের সঙ্গে যদি এই স্ট্রাকচারটার কম্পেয়ার করো তাহলে এটা আমি বলবো হচ্ছে ইনভার্সান। তাহলে এর আগে 50% ইনভার্সান লেখা কেন? তার কারণ বুঝতে গেলে আমাকে এই পাশটা দেখতে হবে। দেখো এখানে OH মাইনাস লেফট সাইড থেকে কিন্তু অ্যাটাক করলো, রাইট সাইড থেকে কিন্তু অ্যাটাক করলো। এটাকে যদি আমি লেফট সাইড বলি তাহলে এটাকে আমি রাইট সাইড বলছি। এখানে OH মাইনাস এই সাইড থেকে অ্যাটাক করলো, তাহলে এই সাইড থেকে যদি অ্যাটাক করে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো এই স্ট্রাকচারটা আমি পাবো। OH বন্ড তৈরি হলো কার্বনের সঙ্গে এবং এইখান থেকে কিন্তু এই তিনটে বন্ড কিন্তু এইরকমভাবে চলে আসলো। দেখো এই স্ট্রাকচারটা কিন্তু এই স্ট্রাকচারে কিন্তু সিমিলার, তার মানে এখানে কিন্তু এই কনফিগারেশন কিন্তু রিটেইনড হলো, অর্থাৎ এটা যা ছিল এই স্ট্রাকচারটার কনফিগারেশন কিন্তু একই রকমই হচ্ছে। এই জন্য এখানে এই সম্ভাবনাও থাকছে 50%, ফলে এখানে আমি এটাকে বলছি 50% রিটেনশন। তাহলে 50% ইনভার্সান আর 50% হয়ে গেল কি বলো রিটেনশন, ঠিক আছে। এবার দেখো একটা রিয়াকশানে দুটো স্টেপ, একটা স্লো স্টেপ একটা ফাস্ট স্টেপ। তাহলে স্লো স্টেপে কটা পদার্থ অংশগ্রহণ করেছে? এই একটাই পদার্থ অ্যালকিল হ্যালাইড অংশগ্রহণ করেছে, ওই জন্য রিয়াকশন রেট ইজ ইকুয়াল টু K ইন্টু কনসেন্ট্রেশন অফ এই পদার্থটা। তার মানে এর পাওয়ার হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে একটা SN1 রিয়াকশান, অর্থাৎ সাবস্টিটিউশন ফার্স্ট অর্ডার রিয়াকশান। এখন কথা হচ্ছে এই কার্বোক্যাটায়নটা কেন এই রিয়াকশানটা এই পাথে এগোলো, তার লজিক হচ্ছে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব। এখানে কার্বোক্যাটায়নটা কেন স্টেবিলাইজ করে? কারণ তিনটে মিথাইল গ্রুপ, তিনটে প্লাস আই এফেক্ট শো করা দেখবে এখানে লেখা আছে। আর কার্বোক্যাটায়নের সঙ্গে সরাসরি যে কার্বন পরমাণুগুলো লেগে থাকে তার সঙ্গে যে কটা হাইড্রোজেন থাকে সেগুলোকে বলা হচ্ছে হাইপার কনজুগেবল হাইড্রোজেন। তার মানে 3, 3, 6, 3, 9টা হাইপার কনজুগেবল এই কার্বোক্যাটায়ন স্ট্রাকচারটার মধ্যে থাকার কারণে হাইপার কনজুগেবল হাইড্রোজেনের সংখ্যা যত বাড়ে কোনো একটা স্ট্রাকচারে তার স্থায়িত্ব কিন্তু তত বেশি বৃদ্ধি পায়। তার মানে এই কার্বোক্যাটায়নটা হাইলি স্টেবিলাইজ, হুইচ ইজ দ্য ড্রাইভিং ফোর্স অফ দি রিয়াকশান বাই ফলোয়িং দ্য স্টেপ। ওকে, তার মানে এই স্টেপে যেই কার্বোক্যাটায়নটা তৈরি হবে তার ড্রাইভিং ফোর্স হচ্ছে এই কার্বোক্যাটায়নটার স্থায়িত্ব, ফলে রিয়াকশানটা এই পাথেই কিন্তু যাবে। কার ক্ষেত্রে? 3 ডিগ্রি অ্যালকিল হাইড্রেটের ক্ষেত্রে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যদি 1 ডিগ্রি অ্যালকিল হাইড্রেট হয় তাহলে রিয়াকশানটা কী পথে যাবে? দেখো আমি ক্যামেরাটা ফোকাস করেছি 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, কার্বনের সঙ্গে সরাসরি হ্যালোজেনের সঙ্গে লাগাও কার্বনে দেখো তিনটে ছোটো ছোটো হাইড্রোজেন পরমাণু আছে। যেহেতু তিনটে ছোটো ছোটো হাইড্রোজেন পরমাণু আছে, এর কিন্তু এই OH মাইনাস যেটা KOH থেকে এসছে নিউক্লিওফাইল, সেটা কিন্তু এই ব্যাক সাইড অ্যাটাক কিন্তু সহজে হচ্ছে। তাহলে ব্যাক সাইড অ্যাটাক হলো, তাহলে একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি হলো। তাহলে ব্যাকসাইড অ্যাটাকের ফলে কী হচ্ছে বলো? OH এর সঙ্গে কার্বনের একটা বন্ড ফর্মেশন হওয়ার একটা টেন্ডেন্সি হচ্ছে, আর Cl এর সঙ্গে কার্বনের যে বন্ড সেই বন্ডটা ভেঙে যাওয়ার মতো একটা টেন্ডেন্সি হচ্ছে। ওই জন্য দুটো বন্ডকে আমি ডটেড লাইন দিয়ে দেখিয়েছি। এখন কার্বনের মাথায় কোনো চার্জ ছিল না, এই বন্ডটা যেহেতু ইলেকট্রনকে টেনে নিতে চাইছে, তার মানে কার্বনের ক্লোরিনের মাথায় হয়ে গেল হচ্ছে ডেল্টা মাইনাস, কার্বন বোধহয় বললাম, এই ক্লোরিনের মাথায় চলে আসলো হচ্ছে ডেল্টা মাইনাস। আর OH মাইনাসের উপর মাইনাস চার্জ ছিল, সেটা যেহেতু এখানে অ্যাটাক করতে গিয়ে ছড়িয়ে পড়লো, তাহলে OH মাইনাসের উপরও চার্জটা কিন্তু মাইনাস না হয়ে গেল হচ্ছে ডেল্টা মাইনাস। তার মানে এখানেও ডেল্টা মাইনাস, এখানেও ডেল্টা মাইনাস, অর্থাৎ এখানে চার্জগুলো যে কনসেন্ট্রেট ছিল চার্জগুলো কিন্তু এখানে কিন্তু স্ক্যাটার্ড হয়ে গেল, অর্থাৎ ডিস্ট্রিবিউট হয়ে গেল এই স্ট্রাকচারটার মধ্যে, ঠিক আছে। SN1 এর ক্ষেত্রে দেখো কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়েছিল আলাদা করে, এখানে কিন্তু কোনো চার্জ ছিল না, এখানে চার্জড একটা ইন্টারমিডিয়েট কিন্তু তৈরি হলো। কিন্তু এখানে কিন্তু যে ইন্টারমিডিয়েট আমি পেলাম সেটাই কিন্তু চার্জের কিন্তু কনসেন্ট্রেশন হলো, বরং চার্জের ডিস্ট্রিবিউশন হয়ে গেল। খেয়াল রেখো কথাগুলো, পরে কাজে লাগবে। তাহলে ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস, লাস্ট স্টেপে কী হচ্ছে দেখো এই বন্ধনটা পুরোপুরি খুলে গিয়ে Cl মাইনাস বেরিয়ে গেল, আর OH এর সঙ্গে কার্বনের বন্ধনটা সম্পূর্ণ হয়ে গিয়ে দেখো COH বন্ড ফর্মেশন হলো। এবং বলার অপেক্ষা রাখে না এই স্ট্রাকচারটার কনফিগারেশনের থেকে কিন্তু পুরোপুরি কিন্তু ইনভার্সান তার হয়ে গেছে, অর্থাৎ কিনা ফ্লিপ করে গেছে পুরো, ঠিক আছে। এবং এক্ষেত্রে এই একটাই প্রবাবিলিটি রয়েছে, ফলে এক্ষেত্রে এই স্ট্রাকচারটা থেকে এই স্ট্রাকচারটা হবে, অর্থাৎ ইনভার্সান হবে কত পার্সেন্ট? 100% ইনভার্সান হবে। এখানে আগেরটা যেমন 50% চান্স ছিল, এখানে কিন্তু কোনো সেরকম চান্স নেই, 100% ইনভার্সান হবে। তাহলে মূল কথা আমার কি আসা গেল দেখো, মোদ্দা কথা, তাহলে SN1 SN2 বিক্রিয়াকে তোমাদের পাশাপাশি রাখলাম, রেখে বিষয়টাকে বোঝালাম।
তাহলে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে যে নিউক্লিওফাইল OH মাইনাস সেটা কিন্তু অ্যালকিল হাইডে CCl বন্ধনের বিপরীত দিক থেকে কিন্তু ব্যাকসাইড অ্যাটাক করলো, এবং ব্যাকসাইড অ্যাটাকের জন্য কিন্তু যথেষ্ট জায়গা ছিল বলেই কিন্তু এই ব্যাকসাইড অ্যাটাক করলো, যেটা SN1 বিক্রিয়ার ক্ষেত্রে হলো না। কারণ SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু কার্বনটার সঙ্গে কিন্তু বড় বড় 3টে মিথাইল গ্রুপ ছিল, ওই জন্য ওই 1 ডিগ্রি অ্যালকিল হাইডের ক্ষেত্রে কিন্তু SN1 বিক্রিয়ার প্রবাবিলিটি কিন্তু একদমই থাকলো না। আবার SN1 বিক্রিয়া কার ক্ষেত্রে তাহলে হলো 3 ডিগ্রি অ্যালকিল হাইডের ক্ষেত্রে, কারণ সেক্ষেত্রে যে অ্যালকিল হাইড থেকে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল তার স্থায়িত্ব ছিল, সেই স্থায়িত্বটাই তার ড্রাইভিং ফোর্স রিয়াকশানটা হওয়ার, যেটা কিন্তু SN2 বিক্রিয়ার ক্ষেত্রে যেখানে 1 ডিগ্রি অ্যালকিল হাইড ছিল সেখানে কিন্তু এরকম কার্বোক্যাটায়ন তৈরি হলে তার কোনো স্থায়িত্ব থাকতো না। ফলে আমি সেই ক্ষেত্রে বিক্রিয়াটাকে অর্থাৎ কিনা 1 ডিগ্রি অ্যালকিল হাইডের ক্ষেত্রে রিয়াকশানটাকে কিন্তু SN1-এর মতো করে আমি কার্বোক্যাটায়ন ফর্মেশনের মাধ্যমে আমি এগোতে পারতাম না। আশা করি টোটাল বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। দিস ইজ SN2 রিয়াকশান, দিস ইজ SN1 রিয়াকশান। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আর এই স্ট্রাকচার হচ্ছে তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল। বুঝতেই পারছো যত এদিক থেকে আমি এদিকে যাব তত SN1 রিয়াকশানের রেট কিন্তু তোমার বাড়বে, কারণ কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়বে। আর যত আমি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডের দিকে যত আসতে থাকবো তত SN2 রিয়াকশানের রেট কিন্তু বাড়বে। তার কারণ কেন, এটা যত ক্রাউডেড, এখানে ক্রাউডিংটা কিন্তু একটু কমে গেছে হ্যালোজেন লাগোয়া কার্বনে, এখানে হ্যালোজেন লাগোয়া যে কার্বন আছে তার সেটা কিন্তু আরও লেস ক্রাউডেড অবস্থায় আছে। অতএব যত ক্রাউডিং কম হচ্ছে, অত স্টেরিক হিন্ড্রেন্স যত কম হচ্ছে, তত কিন্তু এই কার্বনটার উপর ব্যাকসাইড অ্যাটাক নিউক্লিওফাইল দ্বারা বেশি হওয়ার সম্ভাবনা বা প্রবণতা বাড়ছে। তার মানে আমি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে এগোলে কিন্তু SN2 রিয়াকশানের প্রবণতা ক্রমশ বাড়বে। আশা করি পুরো বিষয়টা তোমাদের কাছে সুপার ক্লিয়ার হয়েছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। সকলে ভালো করে ভিডিওটা দেখো এবং বিষয়টাকে মনের প্রসারতা বৃদ্ধি করে রিয়েলাইজ করার চেষ্টা করো নিজের অন্তরের ভেতর থেকে। সকলে ভালো থেকো। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।